কেউ বলতে পারবে 6 ডিগ্রিজ গুলা কি কি? 6টা ডিগ্রি নিয়ে আমরা আলোচনা করেছিলাম, জেন্ডারের উপরে 6টা ডিগ্রি কি সেগুলো? ফার্স্ট সেশনটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অনেকগুলো বিষয় এখানে ইম্পর্টেন্ট এরিয়া আছে। 6 ডিগ্রিজ অফ জেন্ডার কি হাবিব বলো? মনে আসছে না মেরি? ম্যাম জেন্ডার এক্সপ্রেশন, আইডেন্টিটি, সেক্স। রাইট, এক্সপ্রেশন, ভেরি গুড। মেরি তো বলতে পেরেছে তো। জেন্ডার এক্সপ্রেশন, প্রথমটা হচ্ছে জেন্ডার আইডেন্টিটি। ভেরি গুড। আর কি বলো কয়েকটা? সেক্স, সেক্সুয়াল ওরিয়েন্টেশন অ্যান্ড সেক্স, সেক্সুয়ালিটি। সেক্সুয়াল ওরিয়েন্টেশন, ভেরি গুড, ভেরি গুড। মানে অনেকগুলো তুমি বলেছো। ওকে, জেন্ডার আইডেন্টিটি, আইডেন্টিটির মধ্যে কি কি আছে? কি কি আইডেন্টিটি আছে জেন্ডারের? মেল জেন্ডার অর আইডেন্টিটি ফিমেল। মেল আর ফিমেল ছাড়াও আরো একটা আইডেন্টিটি আছে না? নাইদার মেল ম্যাসকুলিন, নর ফেমিনিন। ফিমেল। আমি এই কথাটা তোমাদের বলেছি। থার্ড জেন্ডার। জেন্ডার কোয়ের অর বাই জেন্ডার বলেছি। জেন্ডার কোয়ের জি ম্যাম বলেছেন। কথাটা শুনেছো? জি জি। কেউ মনে করে সে কোনো জেন্ডারের মধ্যেই পড়ে না, নাইদার মেল নর ফিমেল, অথবা দুটোই আছে, একসাথে দুটো আছে, একসাথে দুটো আছে, মেল এবং ফিমেল দুটোই আছে। সে এদেরকে বলে বাই জেন্ডার অথবা জেন্ডার কোয়ের। মনে না থাকলে দেখে নিও, ঠিক আছে? জি ম্যাম। এরপরে এক্সপ্রেশন, জেন্ডার আইডেন্টিটি পরে এক্সপ্রেশন। এক্সপ্রেশন গুলো কি কি হয়? মাস্কুলিন ও ফেমিনিন, এটা মাস্কুলিন, ফেমিনিন। আর কিছু আছে? এই দুটো মূলত। আর কিছু আছে? দেখে নিও মনে না থাকলে। জেন্ডার, এরপরে জেন্ডার রোলস। জেন্ডার রোলস এর মধ্যে কি অ্যাটিটিউড হবে, কি বিহেভিয়ার হবে সেটা। হ্যাঁ, একটু আগে তো জেন্ডার রোল নিয়ে আমরা কথাই বললাম। তারপরে হচ্ছে জেন্ডার ট্রেইট। জেন্ডার ট্রেইটের মধ্যে কি কি আসে? জেন্ডার ট্রেইট হচ্ছে তার ফিজিক্যাল ইমোশনাল ক্যারেক্টারিস্টিক্সটা কেমন, সেটাই হচ্ছে জেন্ডার ট্রেইট। যেমন এটাও মাস্কুলিন এবং ফেমিনিন দুই ধরনের হতে পারে ট্রেইট। আর একটু আগে যেটা বললা সেক্স, সেক্সটা কি কি ধরনের? একটু আগে যে জেন্ডার আইডেন্টিটি বলছি ওটার সাথে মিল আছে। হ্যাঁ, সেক্স হচ্ছে তাদের ক্রোমোজোমাল আইডেন্টিটি কি, এক্স এক্স না এক্স ওয়াই, সেকেন্ডারি সেক্স ক্যারেক্টারিস্টিক্স গুলা কি, সেগুলো হচ্ছে। তাহলে দুইটাই দেখা যায় নাইদার, মেল হতে পারে ফিমেল হতে পারে, অথবা দুটোর একটাও না। আর লাস্টেরটা বললে জেন্ডার ওরিয়েন্টেশন, সেক্স ওরিয়েন্টেশন। জেন্ডার ওরিয়েন্টেশন বা সেক্স ওরিয়েন্টেশন যেটাকে বলছি, সেটা কি 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 হয়? ওরিয়েন্টেশন গুলো কি কি? ওই যে হেটারোসেক্সুয়াল, বাইসেক্সুয়াল। রাইট। সো মূলত তিনটা মেইন ওরিয়েন্টেশন, একটা হলো হচ্ছে হেটারোসেক্সুয়াল, একটা হচ্ছে হোমোসেক্সুয়াল, আর একটা হচ্ছে বাইসেক্সুয়াল। তিনটা মেইন, তাই না? এটা হলো সেক্সুয়ালিটি, সেক্সুয়াল ওরিয়েন্টেশনের মধ্যে, ঠিক আছে? এই 6টা হলো তোমার ডিগ্রি, 6 ডিগ্রিজ অফ জেন্ডার। জেন্ডারকে ডিফাইন করে এই 6টা এরিয়া ভাগ করছি কিছু কিছু, বুঝতে পারছো? এখানে আর একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ছিল, সেটা হলো যে ট্রেডিশনাল অ্যান্ড মডার্ন জেন্ডার রোল কি। এটা নিশ্চয়ই সবাই পারবে, মনে আছে? একটু একটু পয়েন্ট। ট্রেডিশনাল জেন্ডার রোল কি, কেমন ছিল আগের জেন্ডার রোল? মেল ফিমেলের মধ্যে রিলেশনশিপটা কেমন ছিল? আর মডার্ন জেন্ডার রোল, এটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। প্রত্যেক সময় আমরা এই প্রশ্নটা জিজ্ঞেস করি, জানতে চাই। বলতে পারবে কাজী হাবিব? যেমন মডার্ন ট্রেডিশনাল রোলে যেমন তাদের পার্সনরা তাদের সেক্সুয়ালিটি নিয়ে ডিসকাস করার সুযোগ পেত না। রাইট, ভেরি গুড। তারপরে তারা গুরুত্ব দেয় না, ট্রিটমেন্ট করে না। মডার্ন মডার্ন রুলসে তারা এনকারেজ করা হয়, তারা তাদের সেক্সুয়ালিটি নিয়ে এদের আলোচনা করে। ঠিক আছে, গুড। তাহলে কিছুটা হলো মনে পড়েছে। ঠিক আছে, তাহলে এটা ভালো করে জেনে নিও যে মডার্ন রোল আর ট্রেডিশনাল রোলের মধ্যে কি কি পার্থক্য আছে। তাহলে এটা ছিল ফার্স্ট সেশন। এরপরে সেকেন্ড সেশন ছিল কিসের উপরে? জেন্ডার ইকুইটি, ইকুয়ালিটি, ইকুইটি এন্ড ইকুয়ালিটি। এটা তো আমার মনে হয় সবাই ভালো করে বুঝতে পারো, কারণ এই পুরা সেশনগুলোর মধ্যে ইকুইটি ইকুয়ালিটি অনেকবার এসছে, তাই না? তো এটা মনে হয় সবারই মোটামুটি ভালো ধারণা আছে, আশা করছি আমি। বলো তো জেন্ডারের রোল কি 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 কি, কয় টাইপের রোল? জেন্ডার রোলকে আমরা কয় টাইপে ভাগ করতে পারি?
একজন জেন্ডার কি কি রোল প্লে করে? মেল ফিমেল যে কেউ হতে পারে, কি কি রোল প্লে করে বলো মেরি। reproductive roles, productive roles and community roles. ভেরি গুড। কমিউনিটি রোলের মধ্যে কি আসে? লিডারশিপ, যেমন মেইলরা এক্স্যাক্টলি, পলিটিক্যাল রোল, এগুলো হচ্ছে কমিউনিটি রোল। ভেরি গুড। তো মোটামুটি দেখা যাচ্ছে এটাও তোমাদের মনে আছে। সো ইকুয়ালিটি বলতে কি বোঝায়? ইকুইটি বলতে কি বোঝায়? ইকুয়ালিটি বলতে কি বোঝায়? এক্সাম্পল দিয়ে বোঝাতে পারবে? ইকুয়ালিটি মানে সবার সমান পোর্শন পাবে, আর ইকুইটি হচ্ছে যার যতটুকু প্রয়োজন সেই আচ্ছা ঠিক অনুযায়ী আছে। পাবে। যদি প্রশ্ন যখন পরীক্ষার সময় জিজ্ঞেস করা হবে, পরীক্ষার সময় যখন লিখবে, তখন অবশ্যই বইয়ের ভাষায় সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? ফেয়ারনেস অফ ট্রিটমেন্ট ইত্যাদি ইত্যাদি যে কথাগুলো বলা হয়েছে না, সেগুলো মনে করে অবশ্যই লিখবে, হ্যাঁ? কারণ অনেক গুরুত্বপূর্ণ এই এই শব্দগুলো। তাহলে ইকুইটি, ইকুয়ালিটি। ইকুয়ালিটি করতে হলে ইকুইটি করতে হয়, এটার ব্যাখ্যাটা কি? we need equity for equality. আলটিমেটলি ইকুয়ালিটি করার জন্য আমার ইকুইটি করা দরকার। কেউ একটু এক্সাম্পল দিয়ে বোঝাও যে ইকুইটি করছি ইকুয়ালিটি করার জন্য, একটা এক্সাম্পল দাও। মনে পড়ছে? যেমন ম্যাডাম হচ্ছে আমাদের সংসদের যে সিটগুলা ফিমেল সিট আমরা বরাদ্দ দিয়ে রাখলাম, যাতে এই মুহূর্তে আমরা তাদেরকে সাপোর্ট দিচ্ছি, যাতে পরবর্তীতে তাদের ফিমেল পার্টিসিপেশনটা বাড়ে, পরবর্তীতে একটা সময় যাদের ইকুয়ালিটি আসে। ওকে, এখন ভেরি গুড, খুবই সুন্দর বলেছো। তাহলে জাতীয় সংসদে আমাদের 300টা সিট আছে। 300টা সিটে যদি দেখা যায় যে ইলেকশন হচ্ছে, ম্যাক্সিমাম নমিনেশন কে পাচ্ছে? সব মেইল পাচ্ছে। ফিমেলে আসার সুযোগ খুবই কম, অল্প কয়েকটা সিটে তারা আসছে। এই কারণে যেটা বললে তুমি, ইকুয়ালিটি করার জন্য আমাকে ইকুইটি করতে হবে, তাহলে কিছু পার্সেন্টেজ বরাদ্দ করতে হবে, তাই না? সো গুড এক্সাম্পল হচ্ছে এডুকেশন সিস্টেম। আমাদের ফিমেল এডুকেশন এখন অনেক বেটার অফ, তাই না? কেন, কিভাবে বেটার অফ? কারণ ফিমেল এডুকেশন সিস্টেমে কিছু ইকুইটি করা হয়েছে। ইকুইটি কি কি ইকুইটি করা হয়েছে? তাদেরকে কি কি ধরনের ইকুইটি, কি কি ধরনের সুযোগ সুবিধা তৈরি হয়েছিল যার ফলে ফিমেল এডুকেশন বেড়েছে আগের চেয়ে, ইকুয়াল, নিয়ারলি ইকুয়াল হয়ে গেছে। হায়ার এডুকেশনে দেখা যাচ্ছে ফিমেলরা মেলদেরকে অনেক এগিয়ে আছে। হ্যাঁ বলো হাবিব। যেমন ফিমেলদেরকে, ফিমেল স্টুডেন্টদেরকে ফিনান্সিয়াল একটু হেল্প করা হচ্ছে, তাদেরকে উপবৃত্তি যেটা বলা হয় এটা দেওয়া হচ্ছে, যেটা ছেলেদের চেয়ে ওদেরকে দেওয়া হতো, যাতে এনকারেজ করা হতো তাদের স্কুল পার্টিসিপেশন তারা পারে। বিশেষ করে প্রাইমারি এডুকেশনে পড়ে, সেকেন্ডারি এডুকেশনে তারা অনেক মেয়ে বাচ্চাই ঝরে পড়তো, তাদেরকে এনকারেজ করা হয়েছে। বুকস ফ্রি করার একটা যেমন একটা কিছু প্রোগ্রাম ছিল যে এইচএসসি মেয়েদেরকে এইচএসসি পর্যন্ত তাদের বুকস ফ্রি দেওয়া হবে, এগুলো যাতে তাদের টিউশন ফি এইচএসসি পর্যন্ত মানে মকুব করে দেওয়া হয়েছে। কোটা সিস্টেম আছে, কোটা। হায়ার এডুকেশনে ফিমেল কোটা আছে, তাই না? 30% হায়ার এডুকেশনে 30% কোটা আছে ফর ফিমেল। অবশ্যই 30টা সিটে, 100টার মধ্যে 30টা সিটে অবশ্যই ফিমেলকে অ্যালাউ করা হবে, ফিমেলকে সিলেক্ট করা হবে। এই কোটা সিস্টেমটাও কাজ করেছে, যার জন্য হায়ার এডুকেশনেও মেয়েরা অনেক এগিয়ে গেছে। ওকে গুড। তাহলে তোমরা মোটামুটি ইকুয়ালিটি, ইকুইটি, ইনইকুয়ালিটি কি কি ধরনের ইনইকুয়ালিটি সমাজে আছে? ইনইকুয়ালিটি, এই যে বৈষম্য, ইনইকুয়ালিটি আর ডিসক্রিমিনেশন। যে ডিসক্রিমিনেশন আছে মেল আর ফিমেলে, যে ডিসক্রিমিনেশন আছে, এটাকে আমরা বলছি ইনইকুয়ালিটি, তাই না? ওকে, তো আমার মনে হয় এই বিষয়গুলো তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। এখন বলো যে জেন্ডার ইকুয়ালিটি প্রমোট করার জন্য আমাদের কি কি করা উচিত? আমরা চাই আমাদের সমাজটা জেন্ডার ইকুয়াল হবে, তাহলে আমাদের কি কি করতে হবে? বলো। একটু আগে যে এডুকেশনের কথা বলছিলে, ফ্যামিলি থেকে শুরু করতে ম্যাডাম, আমাদের সবকিছু ফ্যামিলি থেকে শুরু করতে হবে। ফ্যামিলিকে অ্যাওয়ারনেস থাকতে হবে। প্রথমে অ্যাওয়ারনেস বললে তো হবে না, তোমাকে বলতে হবে যে স্পেসিফিক কিন্তু দেওয়া আছে। হ্যাঁ, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে। প্রথমটাই ছিল গার্লস এডুকেশনটাকে বাড়াতে হবে, গার্লস এডুকেশন। তারপরে আর্লি চাইল্ডহুড ইন্টারভেনশনের কথাও বলা হয়েছে, যে আর্লি চাইল্ডহুড ইন্টারভেনশন দিতে হবে। এখানে ফিমেল মেল দুটোর কোনো ডিসক্রিমিনেশন করা যাবে না, তাই না? যেটা একটু আগে আমরা বলছিলাম যে
নিউট্রিশনালি ডিপ্রাইভ করা হয়, মেল বাচ্চার চেয়ে ফিমেল বাচ্চাকে ডিপ্রাইভ করা হয়। তো এই ইন্টারভেনশন দিতে হবে। আর এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়াতে হবে। হ্যাঁ, এমপ্লয়মেন্ট অপরচুনিটি বাড়াতে হবে। আর কি করতে হবে? তার যে ধরো ক্রেডিটে যে তার অ্যাক্সেস নাই, সে অ্যাক্সেস টু ক্রেডিট বাড়াতে হবে, অর্থাৎ টাকা পয়সা খরচ করার যাতে তার পাওয়ার এম্পাওয়ার হয়। আর কি হবে? ল্যান্ডের যে তার ল্যান্ড প্রপার্টি যে তার অ্যাক্সেস, সেটাকে বাড়াতে হবে। তাহলে ল্যান্ড প্রপার্টি রাইট, ল্যান্ড রাইট, এগুলো কিছু নিয়ম কানুন আছে, তাই না? আমাদের সোসাইটিতে কিছু ল আছে, সেই ল গুলো নিয়ে তাহলে কাজ করতে হবে। হ্যাঁ, যাতে করে তার ল্যান্ড রিসোর্স, সেটা ক্রেডিট ইত্যাদি, তার অ্যাক্সেসটা বাড়ানো যায়। আর কি একটু আগে যেটা জাতীয় সংসদের কথা বলছিল, তাহলে পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট করতে হবে, মেয়েদেরকে অনেক বেশি পলিটিক্যালি এম্পাওয়ার্ড হতে হবে, অনেক আসতে হবে, তাহলেই ঠিক আছে। তাহলে পলিটিক্যালি এম্পাওয়ার করতে হবে। আর কি করতে হবে? রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রাম যে আছে সেগুলোকে এক্সপ্যান্ড করতে হবে। রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামে এগুলোকে আরো এক্সটেন্ড করতে হবে। তাহলেও তোমার কি হবে? জেন্ডার ইকুয়ালিটি হবে। ঠিক আছে, এগুলো মনে থাকবে? জি ম্যাডাম, মনে এগুলো থাকবে। একবার দেখে নিলে আমার মনে হয় এগুলো কঠিন না। তোমরা যদি একবার পড়ে নাও তাহলে কিন্তু এটা বলতে পারবে। আরেকটা এখানে পড়ানো হয়েছিল 8 কি পলিসিস। জেন্ডার ইকুয়ালিটি করার জন্য আমাদের 8টা কি পলিসি আছে। এই কি পলিসিগুলো মনে আছে? কি পলিসিগুলো কি কি ছিল? প্রথমটাই ছিল ব্যারিয়ার গুলোকে রিমুভ করতে হবে। জেন্ডার ইকুয়ালিটির জন্য যে সমস্ত ব্যারিয়ার গুলো আছে সেই ব্যারিয়ার গুলোকে রিমুভ করতে হবে। আর কি করতে হবে? 8 কি পলিসিস গুলো একটু দেখে নিও। তোমরা তো কেউ দেখে আসো নাই মনে হচ্ছে। রিভিউ ক্লাসে সমানভাবে পার্টিসিপেট করতে হয়। আমি কি বলবো সবকিছু? তাহলে তো আবার ক্লাস নিতে হবে আমাকে। সোশ্যাল প্রোটেকশন আছে ওটা। সোশ্যাল প্রোটেকশন পলিসিগুলো তৈরি করা যাবে না, পলিসিগুলো অলরেডি তৈরি করা হয়েছে, তাই না? এগুলোর উপর বেসিস করে আমাকে এই পলিসিগুলোকে জানতে হবে যে 8টা কি পলিসির উপরে জেন্ডার ইকুয়ালিটি করার কথা বলা হয়েছে। আরেকটা যদি জিজ্ঞেস করি, ধরো জেন্ডার ইকুয়ালিটি সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথে ইনভেস্ট করতে হবে। সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামে ইনভেস্ট করে আমরা জেন্ডার ইকুয়ালিটি করতে চাই। কিভাবে করব? সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামে ইনভেস্ট করে আমরা জেন্ডার ইকুয়ালিটি করতে চাই। কিভাবে করব? হাউ টু প্রমোট জেন্ডার ইকুয়ালিটি? বাই ইনভেস্টিং সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ। বলতে পারবে? জেন্ডার ইন্টিগ্রেশন যেটা বলো এটা। হ্যাঁ, জেন্ডার ইন্টিগ্রেশন কিভাবে করব? সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামে জেন্ডার ইন্টিগ্রেশন করে আমরা জেন্ডার ইকুয়ালিটি করব। হচ্ছে আমাদের মানে ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজেস যেটা ডিসক্রিমিনেশনটা আছে যে এক্স্যাক্টলি। এখানে আলাদা আলাদা যদি প্রোগ্রামের কথা চিন্তা করো, সে ফর ফ্যামিলি প্ল্যানিং যেটা বলছিলে, তারপরে আর কি প্রোগ্রাম? ফ্যামিলি প্ল্যানিং মেথড বাড়াইতে হবে, ইউজেসটা বাড়াইতে হবে, মেল ডিসক্রিমিনেশনটা কমাইতে হবে। রাইট। তারপরে সেফ মাদারহুড প্রোগ্রামে কি করতে হবে? প্রত্যেকটা প্রোগ্রাম ওয়াইজ আলাদা আলাদা ভাবে বলা যেতে পারে। সেক্সুয়াল রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রামে ইনভেস্ট করে আমরা কিভাবে জেন্ডার ইকুয়ালিটি করব। ঠিক আছে? কিন্তু দেওয়া আছে, সুন্দর করে লেখা আছে। এরপরে ছিল জেন্ডার ইন্টিগ্রেশন। জেন্ডার ইন্টিগ্রেশন বলতে কি বোঝায়?
বলো জেন্ডার ইন্টিগ্রেশন ছিল এরপরে লেসন 3 ছিল জেন্ডার ইন্টিগ্রেশন কি বোঝায় জেন্ডার ইন্টিগ্রেশন বলতে মানে এটা একটা স্ট্র্যাটেজি যাতে ওমেনদেরকে মোর পার্টিসিপেট করানো যায় ওমেনদেরকে মেনদেরকে করানো তো হবে না হ্যাঁ সেটা করতে বললাম ঠিক সরি মেনদেরকে করাতে হবে না মেল পার্টিসিপেশন দরকার নেই হ্যাঁ মাই পার্টিসিপেশন প্রয়োজন আছে সরি দরকার আছে তাই না তাহলে এটা একটা স্ট্র্যাটেজি কিসের স্ট্র্যাটেজি যে কোনো প্রোগ্রামের জন্য তোমার প্রোগ্রামে জেন্ডার হ্যাঁ বলো হাবিব বলো জেন্ডারকে ইনভলভ করানো আর কি আমাদের প্রোগ্রামগুলোতে যে বোথ মেল এন্ড মেন এন্ড ওমেন দুজনকে হ্যাঁ তো ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে এই যে কোনো প্রোগ্রাম যদি তুমি করতে চাও তাহলে যে জেন্ডারের যে ডিফারেন্স আছে যে ইনইকুয়ালিটি আছে এই ইনইকুয়ালিটি এবং ডিফারেন্সটাকে অ্যাড্রেস করতে হবে সেই প্রোগ্রামের প্ল্যানিং এর সময় করতে হবে প্রোগ্রামের অ্যাসেসমেন্টের সময় করতে হবে ইমপ্লিমেন্টেশনের সময় করতে হবে অর্থাৎ একটা প্রোগ্রামের পুরো সাইকেলেই তোমার জেন্ডার ইন্টিগ্রেশন করতে হবে তার মানে মেল আর ফিমেলের যে ডিফারেন্সটা আছে যে ইনইকুয়ালিটিসটা আছে ঠিক আছে ডিফারেন্স এন্ড ইনইকুয়ালিটি দুটো আলাদা ডিফারেন্স এন্ড ইনইকুয়ালিটি এটাকে অ্যাড্রেস করতে হবে যে কোনো প্রোগ্রাম করতে হলে ঠিক আছে কেন করব আমরা একটা স্লাইড দেখিয়েছিলাম একটা ছবি মোর সাকসেসফুল হবে আমাদের প্রোগ্রাম রাইট প্রোগ্রাম সাকসেসফুল হওয়ার জন্য আমাকে জেন্ডার ইন্টিগ্রেশন করতে হবে একটু আগে প্রথমেই আমি ইন্ট্রোডাকশনে আমি বলেছিলাম না যে জেন্ডারকে অ্যাড্রেস না করলে কোনো রিপ্রোডাক্টিভ হেলথ প্রোগ্রাম সাকসেসফুল হবে না তাহলে জেন্ডার ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে এই যে জেন্ডারের মধ্যে যে ডিফারেন্সটা আছে যে ইনইকুয়ালিটিজ আছে এটাকে তুমি অ্যাড্রেস করো যেখানে কে কোন রোলটা প্লে করবে কে কিভাবে তুমি ইমপ্রুভ করবা এই ইনইকুয়ালিটিসটাকে কিভাবে কমাবা এই ডিফারেন্সটাকে কিভাবে কমিয়ে দিবা জেন্ডার যে গ্যাপটা আছে এটাকে কমাতে হবে এই প্রোগ্রামে ঠিক আছে যার ফলে কি হবে সাকসেস হবে প্রোগ্রাম আউটকামটা অনেক বেটার হবে আর একটা হবে সোশ্যাল ইকুইটি হবে সোশ্যাল ইমপ্যাক্ট হবে কি এটা সোশ্যাল ইকুইটি তৈরি হবে ঠিক আছে আলটিমেটলি ইকুইটি হবে সোশ্যাল ইকুইটি ওকে এটাই হলো জেন্ডার ইন্টিগ্রেশন কি কি টাইপের হতে পারে জেন্ডার ইন্টিগ্রেশন আর কি কি ভাবে জেন্ডার ইন্টিগ্রেশন করা হয় মনে আছে আমি গল্প করেছিলাম এক্সপ্লয়েট করতে হবে যেটা ফ্যামিলি প্ল্যানিং এর মাধ্যমে এক্সপ্লয়েট করতে হবে যে ও তুমি তো অনেক শক্তিশালী একটা পুরুষ মানুষ তোমাকে এই দায়িত্বটা নিতে হবে এই যে exploitative, মনে আছে কথাগুলো তাহলে তিনটা যে তোমার মেইন স্ট্রিমে তিনটা ওয়ে আছে 3 টাইপস অথবা 3 ওয়েজ অফ ইন্টিগ্রেশন কি কি ছিল বলো মনে আছে সেফ মাদারহুড ফ্যামিলি প্ল্যানিং সেক্সুয়াল ট্রেনিং মনে হয় ম্যাডাম সেফ মাদারহুড আর ফ্যামিলি প্ল্যানিং এইচটিআইস এর হিসেবে এই তিনটা একটা প্রোগ্রামের কথা আমি জানতে চাইনি আমি 3 টাইপস অর 3 ওয়েজ এখন যদি বলতে না পারো অবশ্যই এটা মনে পরে দেখে নেবে ঠিক আছে একটা ছিল এক্সপ্লয়েটেটিভ এক্সপ্লয়েট করতে হবে মানে এটা ইন্টারেস্টিং না যে এক্সপ্লয়েট করে আমি একটা প্রোগ্রামের সাকসেসের জন্য একজন রোলকে এক্সপ্লয়েট করছি আমি যেমন এখানে আছে যে পারফর্মিং জেন্ডার রিলেশন টু প্রমোট রাইট জেন্ডার রিলেশন রাইট বলছে জেন্ডার অ্যাড্রেসিং জেন্ডার ডিফারেন্সেস রাইট আর হচ্ছে এক্সপ্লয়েটিং জেন্ডার ইনইকুয়ালিটিস রাইট এই তিনটা গুড হাবিব তো বলেছে খুবই সুন্দর ঠিক আছে হাবিব ওকে তাহলে জেন্ডার মেইন স্ট্রিমিং কি জেন্ডার মেইন স্ট্রিমিং শব্দটা ব্যবহার হয় যদি জানতে চাই জেন্ডার মেইন স্ট্রিম বলতে কি বোঝায় সমাজে সব সমানভাবে রাইট ভেরি গুড সমানভাবে ব্যবহার করা রাইট বিভিন্ন পলিসি প্ল্যানে প্রোগ্রামে জেন্ডারটাকে জেন্ডার ইকুয়ালিটিটাকে সামনে নিয়ে আসা রাইট ভেরি গুড এটা হচ্ছে জেন্ডার মেইন স্ট্রিমিং সমস্ত প্রোগ্রামের মধ্যেই জেন্ডারকে অ্যাড্রেস করতে হবে ঠিক আছে ওকে তারপর লেসন 4 এ কি ছিল আমাদের লেসন 4 কি ছিল মনে আছে এটা খুবই সহজ ছিল
লেসন 4টা অনেক সহজ ছিল। মেল পার্টিসিপেশন ইন মেল রিপ্রোডাক্টিভ। পার্টিসিপেশন or male involvement in family planning in what? In reproductive health. তাহলে এখানে বলতে হবে যে ধরো মেল পার্টিসিপেশন বলতে আমরা কি বুঝাই, আর কি কি টার্মিনোলজি ব্যবহার করা হয় মেল পার্টিসিপেশন বাদ দিয়েও, কি কি শব্দ ব্যবহার করি আমরা? হাবিব, মেল পার্টিসিপেশন বাদ দিয়ে আর কি কি শব্দ একই শব্দ একই জিনিসই বোঝায়? সেখানে মেন্স রেসপন্সিবিলিটি, মোটিভেশন, নো, মেল ইনভলভমেন্টও বলা হয়। মেল ইনভলভমেন্ট, আর কি বলে? মেল পার্টিসিপেশন পার্টনার, বলে। আর কি বলে? Men's partner. শব্দ ব্যবহার করে। মেরি কি আছো আমাদের সাথে? মেরির কোনো শব্দই পাচ্ছি না অনেকক্ষণ। ম্যান এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ, তারপর হচ্ছে মেন ইন রিপ্রোডাক্টিভ হেলথ বলে, এক্স্যাক্টলি। সো অনেক টার্মিনোলজি ব্যবহার করা হয়। এখন আমরা কম্প্রিহেনসিভ মেইলকে ইনভলভ করতে চাই, কিভাবে করব মেইল ইনভলভমেন্ট? কম্প্রিহেনসিভ মেইল ইনভলভমেন্ট একটা প্রশ্ন খুবই কমন, সেটা হলো যে মেন্স রোল ইন রিপ্রোডাক্টিভ হেলথ। প্রত্যেকটা একটু আগে যেটা বলতেছিল কে যেন, ফ্যামিলি প্ল্যানিং এ মেন্স রোল কি? ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজেস সে একটু রাইট, ঠিক আছে, ঠিক আছে। তারপর হচ্ছে ফিমেলের ওয়ার্কলোডটা একটু কমাবে যাতে, এবং সে অ্যালাউ করবে যাতে তার ওয়াইফ সে ইকোনমিক্যালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, মানে সে যাতে কাজ করতে পারে বা জব করতে পারে, সেটাকে সে অ্যালাউ করবে। এবং সে যে ফ্যামিলির যে ওয়ার্কলোড গুলো আছে সে একটু হেল্প করবে তার জায়গা থেকে। ওকে, আর আমরা যদি বলি যে সেফ মাদারহুডে মেন্স এর রোল কি? মেরি, মেরি অনেকক্ষণ কথা বলছে না, ওকে আছে নাকি? ম্যাম আছে। আছো, তুমি বলো যে সেফ মাদারহুডে মেন্স রোল কি, আলাদা আলাদা করে। ধরো ইন্টিনেটাল কেয়ারে মেন্স রোল কি, ডেলিভারি কেয়ারে মেন্স রোল কি, পোস্টনাটাল কেয়ারে মেন্স রোল কি, অ্যাজ এ ফাদার মেন্স রোল কি? প্রেগনেন্সি পিরিয়ডে যেমন ওয়াইফের নিউট্রিশন, তারপর তার রেস্টের ব্যাপারে হাজব্যান্ড কেয়ারফুল হবে, তারপর তার ফ্যামিলি মেম্বারকেও শেয়ার করবে। হাজব্যান্ড যদি ঠিক থাকে তাহলে ফ্যামিলি অ্যান্টিনেটাল মেম্বাররাও ভিজিটে নিয়ে যাবে ম্যাডাম, রাইট, চেকআপ নিয়ে যাবে, চেকআপে নিয়ে যাবে। তারপরে ডিসিশন মেকিং এ হেল্প করবে যে বাচ্চা কি সিজারে হবে না নরমাল ডেলিভারিতে হবে, সেটাতে ওয়াইফকেও পার্টিসিপেশন করাবে। খুব ভালো বলেছে আইরিন। আর কিছু ডেলিভারির সময় মেন্স রোল কি হতে পারে? ম্যাম ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা করবে, টাকা পয়সা অ্যারেঞ্জ করবে। ভেরি গুড। আফটার বার্থের পরে চাইল্ড কেয়ারে হেল্প করবে। আফটার বার্থের পরে চাইল্ড কেয়ারে হেল্প করবে, রাইট। চাইল্ড কেয়ারে কিভাবে হেল্প করতে পারে? ম্যাডাম রাতে দেখা যায় যে ম্যাক্সিমাম টাইম বেবিকে মাকে টাইম দিতে হয়, সেক্ষেত্রে মা ঘুমাতে পারে না, রেস্টের জন্য বাসার কাজকর্ম করবে। রাইট, গুড, ভেরি গুড, একদম ঠিক বলেছো, খুবই ভালো। তাহলে এইগুলোই হচ্ছে মেন্স রোল, তাই না, রিপ্রোডাক্টিভ হেলথে। সো এই লেসনটা মোটামুটি সহজ ছিল, সবাই বলতে পারছো। এরপরে লেসন 5-এ কি ছিল? জেন্ডার ডিসক্রিমিনেশন। তাহলে প্রথম ছিল ডিসক্রিমিনেশন বলতে কি বোঝায়, তাই না, যে ডিসক্রিমিনেশন কি, হোয়াট ইজ জেন্ডার ডিসক্রিমিনেশন, কি কারণে জেন্ডার ডিসক্রিমিনেশন হয়, কি কি কারণ আছে আমাদের যে কারণে জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে? এগুলো বলেছিলাম আমরা, হ্যাঁ মনে আছে? এগুলো খুবই সহজ। জেন্ডার ডিসক্রিমিনেশনের কনসিকুয়েন্সেস কি? কনসিকুয়েন্সেস, জেন্ডার ডিসক্রিমিনেশনের কনসিকুয়েন্সটা শুরু হয় একদম প্রেগন্যান্সি পিরিয়ড থেকে শুরু হতে পারে, তাই না? কি হতে পারে, কি কি কনসিকুয়েন্স হয়? তারপরে যখন বাচ্চা থাকে তখন জেন্ডার ডিসক্রিমিনেশনের কনসিকুয়েন্স কি, একটা বাচ্চার উপরে কি কনসিকুয়েন্স হয়? এরপরে হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে কি ধরনের কনসিকুয়েন্স হতে পারে ডিসক্রিমিনেশনের? এরপরে হচ্ছে তোমার অ্যাডাল্ট লাইফে, ধরো প্রেগন্যান্সি হলো, তখন কি ধরনের ডিসক্রিমিনেশন হচ্ছে, কনসিকুয়েন্স কি হতে পারে? এল্ডারলি পিরিয়ডে কি ধরনের কনসিকুয়েন্স হতে পারে? তাহলে মানে হচ্ছে কি অল থ্রুআউট লাইফ সাইকেলে জেন্ডার ডিসক্রিমিনেশনের কনসিকুয়েন্স আছে, তাই না? প্রথমে কি হতে পারে হাবিব? একদম প্রেগন্যান্সি পিরিয়ডে কি হয়?
কনসিকোয়েন্স জেন্ডার ডিসক্রিমিনেশনের প্রেগন্যান্সির প্রথমে জন্য। তো যেমন যেটা হচ্ছে কি ফিমেল বাচ্চাদের কিলিং, মানে ফিমেল কিলিং রাইট যেটা রাইট অ্যাবর্শন করে ফেলে, অ্যাবর্শন হয়ে যেতে পারে, হ্যাঁ ফিমেল, ডায়াগনোসিস করে আগে ফিমেল কিলিং হয়। রাইট। আবার ইভেন বাচ্চা জন্ম নেওয়ার পরেও কিলিংটা হয়, ইন্ডিয়াতে অনেকেই হয়, রাইট। অনেক জায়গায়। যদি তারপর শুনে এই যে দেশে যদি শুনে যে ফিমেল চাইল্ড হচ্ছে, তাহলে দেখা যায় যে প্রেগনেন্ট মাকে খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, তাকে আর খেতে দেওয়া হয় না, তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়। গল্প বলেছিলাম, আমরা একটা গল্প বলি এই প্রসঙ্গে। আমার বাসায় একটা মহিলা কাজ করতো, বছর 2 সে ছিল, ফরিদপুর থেকে এসেছিল সে। মহিলা বলল যে প্রথম বাচ্চা হওয়ার সময় তারা জেনেছে যে মেয়ে হবে, আল্ট্রাসোনোগ্রাফি করেছিল জানার জন্য, তখন বলেছে মেয়ে হবে। মেয়ে হওয়ার শোনার সাথে সাথে তাকে বাপের বাড়ি পাঠিয়ে দেয়, বুঝছো, যে এই দায়িত্ব তারা নিবে না, এই বাচ্চার দায়িত্ব তারা নিবে না, এই কারণে পাঠিয়ে দিচ্ছে। যাই হোক, অনেক সময় আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট কিন্তু ঠিক নাও হতে পারে, তাই না? বাচ্চা যখন হলো তখন দেখা গেল একটা ছেলে বাচ্চা হয়েছে, তখন ঢাক ঢোল পিটে মিষ্টি মন্ডা নিয়ে আবার তাকে আনতে গেল। বুঝতে পারছো, এই হলো ডিফারেন্স। যে মেয়ে হলে কোনো যত্ন করবে না, মেয়ে চায় না, ছেলে চায়, এই কারণে এই যে ডিসক্রিমিনেশন করলো। তাহলে এই ডিসক্রিমিনেশন হচ্ছে একদম প্রেগন্যান্সি পিরিয়ড থেকে শুরু হয়। এরপরে বাচ্চা হওয়ার পরে ডিসক্রিমিনেশন গুলা কি, সেগুলো তো জানো সবাই, না? ম্যাডাম একটু চেঞ্জ হয়েছে, কেউ কেউ এখন মেয়ে চায়, কারণ ছেলে বাচ্চারা অনেক দুষ্টু হয়। একদম ঠিক কথা বলেছো আইরিন। আমাদের ফ্রেন্ডরা এখন খালি বলে যে মেয়ে হোক, ছেলে পালা যে কি কষ্ট। এটা অ্যাকচুয়ালি আমার মনে হয় ওটা আমাদের যে বিল্ডারদের, আমাদের যে বয়স্কদের প্রতি আমাদের যে আচরণটা বা মানে ছেলে মেয়েদের, ওইটা দেখে অনেকে হয়তো ডিসকারেজ একদম করে। একদম একদম। সো আস্তে আস্তে সোসাইটির ভিউ, আইরিন একদম ঠিক বলেছে, যে আস্তে আস্তে সোসাইটির ভিউ চেঞ্জ হচ্ছে। এখন একটা ফিমেল বিষয় হচ্ছে চাইল্ডকে অনেক গুরুত্ব দেওয়া হয়। এখন যদিও ইন্ডিয়াতে এখন পর্যন্ত মেল চাইল্ডকেই গুরুত্ব দেয়, কারণ ওই যে প্রপার্টি ইনহেরিটেন্স একটা বিষয় আছে, সম্পত্তির মালিকানা, এই বিষয়টা যদি না থাকতো, হ্যাঁ, মেয়েরাও যদি সমানভাবে সম্পত্তির ভাগ পায়, তাহলে কিন্তু এই বিষয়টা চলে যাবে, তাহলে কিন্তু এই যে মেল প্রেফারেন্সটা চলে যাবে। আর একটা কারণ মেল প্রেফারেন্স হচ্ছে যে মেয়েরা ধরো ছোটবেলা থেকে একটা বাচ্চাকে কাজে পাঠিয়ে দিতে পারে, যেটা হয়তো একটা মেয়েকে দিয়ে পারে না, এরকম একটা বিষয় হয়তো আছে। আর যেহেতু মেয়ে বিয়ে হলে শ্বশুরবাড়ি চলে যায়, এটা একটা বিষয় আছে। এই বিষয়গুলো যদি পরিবর্তন হতো সমাজে, তাহলে আরো বেশি মেয়েদের গুরুত্ব আরো বেশি বাড়তো। তো আইরিন খুবই সুন্দরভাবে বলেছে যে এখন একটু চেঞ্জ হয়েছে আগের চেয়ে, কিন্তু এখনো অনেক জায়গায়, বিশেষ করে ইন্ডিয়ার মতন দেশে, আমাদের দেশেও আছে এখন পর্যন্ত যে সান প্রেফারেন্স। কয়েকদিন আগে তোমরা নিউজে দেখেছো, একটা নিউজ হয়েছিল কিন্তু, যে একজন মহিলার উপরে নির্যাতন চালিয়েছে, কেন? তার মেয়ে হয়েছে। এটা কিন্তু নিউজে এসছে, গতকালকে কি আগের দিনের নিউজে ছিল, বুঝতে পারলে? সো এখনো এক্সিস্ট করছে যে মেল চাইল্ড যদি হয় তাহলে তাকে অনেক বেশি আদর করা হয়, আর ফিমেল যদি হয় তার উপর অত্যাচার করা হয়। এটা কয়েকদিন আগে নিউজে আসছে, তোমরা দেখবে যে এই সমস্ত কিন্তু আমাদের দেশে এখনো এক্সিস্ট করছে, যদিও কিছুটা চেঞ্জ হয়েছে আইরিনের কথা অনুযায়ী, এবং আমরাও এগ্রি করি সেটার সাথে, যে আসলেই অনেকটা চেঞ্জ হয়েছে। বিশেষ করে যারা এডুকেটেড ফ্যামিলি, হ্যাঁ, তাদের মধ্যে চেঞ্জ হয়েছে, কারণ তারা জানে যে তোমার প্রপার্টি ইনহেরিটেন্সের যে বিষয়টা, সেটা কিন্তু দানপত্র লিখে দেওয়া যায়। ধরো একটা ফ্যামিলিতে দুটোই মেয়ে আছে, বাবা মা জীবিত থাকা অবস্থায়, বেঁচে থাকা অবস্থায় যদি দানপত্র করে, তাদের সম্পত্তি যদি দানপত্র করে লিখে দেয়, তাহলে কিন্তু মেয়েদেরকে দেয়া সম্ভব, তাহলে কিন্তু অন্য কাউকে না দিলেও চলে। কিন্তু ধর্মীয় অনুযায়ী বা অন্যান্য আইন অনুযায়ী তাহলে কিন্তু মেয়েরা পাবে না, তখন আবার তারা বঞ্চিত হবে সেই থেকে। এই জন্য যারা এডুকেটেড আছে তাদের মধ্যে কিন্তু এটা চেঞ্জ হয়েছে। এখন আমরা তো ধরো ওইভাবে প্রপার্টি নিয়ে আমরা চিন্তাও করি না বা প্রপার্টি করতেও চাই না, এই জিনিসটাও কিন্তু এখন চেঞ্জ হয়েছে। সবাই কিন্তু এখন প্রপার্টির পিছনে দৌড়ায় না। আমরা এখন সবাই মনে করি যে ছেলে মেয়ে যেই হোক না কেন, তাকে যদি পড়াশোনা করে নিজের পায়ে সে দাঁড়াতে পারে, সেটাই হচ্ছে তার জন্য বড় সম্পদ, তাকে আলাদা করে সম্পত্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক কিনা? এই সমস্ত চিন্তা ভাবনা থেকেই সোসাইটির একটু চেঞ্জ হয়েছে আগের চেয়ে। ওকে, তাহলে ছোটবেলা থেকে যে ডিসক্রিমিনেশন গুলো হচ্ছে, এই যে ডিসক্রিমিনেশন হচ্ছে, এগুলো তো তোমরা এক্সাম্পল দিতে পারবে ছোটবেলায়। তারপরে হচ্ছে অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ডিসক্রিমিনেশন কি হয়? ধরো বাইরে ঘোরাফেরার বিষয়ে, খাবার দাবারের বিষয়ে ডিসক্রিমিনেশন আছে, তাদের ফ্রিডম বা আছে। আর জি ম্যাম, মোস্ট মেয়েদের ক্ষেত্রে তো অনেক রেস্ট্রিকশন দেওয়া হয়, বাইরে যাওয়া যাবে না। একদম। তারপরে
এর সাথে কথা বলা যাবে না, ওখানে হাঁটা যাবে না, ওখানে ঘোরা যাবে না, ওর দিকে তাকানো যাবে না, অনেক রেস্ট্রিকশন, তাই না? জি ছেলেদের ফ্রিডম অনেক বেশি, অনেক ফ্রিডম এনজয় করে পায়, তাদের এরকম কোনো সোশ্যাল রেস্ট্রিকশন নাই, বের হতে পারবে না বা কোনো কিছু। যদিও আজকাল এখন সামাজিক অবস্থা কিন্তু এতটাই ইনসিকিউর দাঁড়িয়েছে, আমরা কিন্তু ইকুয়ালি ছেলের বিষয়ে কিন্তু এখনো কনসার্ন সবাই, ঠিক কিনা? যে কোথায় যাবে, কার সাথে মিশবে, কোথায় কি হবে না হবে, এই একটা কনসার্ন কাজ করে। ছেলেদের বিষয়ে এখন অনেকটা রেস্ট্রিকশন, কিন্তু আমরা যদি কম্পেয়ার করি তাহলে দেখা যাবে যে মেয়েরা অনেক রেস্ট্রিকটিভ লাইফ লিড করে কম্পেয়ার টু মেল। যদিও মেয়েরাও কিন্তু অনেক এখন আগের চেয়ে অনেক ফ্রিডম এনজয় করে। আগে যেমন তুমি ঢাকা শহরে কখনোই দেখতে পেতে না যে একটা মেয়ে রাত 8টা-9টার সময় রাস্তা দিয়ে যাচ্ছে, 9টা-10টার সময়। এখন কিন্তু তুমি দেখতে পাও যে অনেক মেয়েরা রাস্তা দিয়ে যাচ্ছে, একাও চলাফেরা করছে। যদিও আমরা অনেক দুর্ঘটনার কথা শুনি একা চলাফেরা, কিন্তু মেয়েরা কিন্তু আগের চেয়ে চেঞ্জেস, তারা কিন্তু এখন আগের মতন রেস্ট্রিকশনের মধ্যে কম্পারেটিভলি অনেকটা কমেছে, তাই না? যেমন আমার মনে আছে, আমি ফার্স্ট জব আমি শুরু করি, আমি টাঙ্গাইলে প্রথম জব করি। টাঙ্গাইলে আমি এটা ছিল BAVS, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফর ভলেন্টারি স্টাইলাইজেশন। তারা ভ্যাসেক্টমি, টিউবেক্টমি, প্রপার্টি, এই ধরনের ফ্যামিলি প্ল্যানিং প্রোগ্রামগুলো করতাম আমরা কম্প্রিহেন্সিভ। ওখানে আমি সার্জন হিসেবে কাজ করেছি, 9 মাস আমি চাকরি করেছি আমার গভর্নমেন্ট জবে আমি জয়েন করার আগে। সো এই 9 মাসে আমি 6 মাস ছিলাম ধরো টঙ্গীতে, আমি জব করেছি টঙ্গীতে এবং টাঙ্গাইলে। তো আমাকে আসতে হতো টাঙ্গাইল থেকে, টাঙ্গাইল থেকে তো আসতে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা লেগে যেত। তখন অনেক সময় আমি পৌঁছাতে, কারণ আমার অফিস শেষ হতে 5:30, 6টা, 7টা, কারণ অপারেশন শেষ না হওয়া পর্যন্ত তো বেরোতে পারতাম না। টিউবেক্টমি অপারেশনগুলো সব শুরুই হতো তোমার লাঞ্চের পরে, অর্থাৎ 2টা, 2:30 থেকে আমরা লাঞ্চ শেষ করে 2:30, 2:30টার দিকে হয়তো শুরু করতাম। তো 3টা, 4টা অপারেশন যাই থাকতো, সেই অপারেশনগুলো কমপ্লিট করে ধরো 5টা, 5:30, 6টা বেজে যেত, ওখান দিয়ে রওনা হতো। তো ওখান দিয়ে রওনা হয়ে বাসায় আমি যখন মহাখালী বাস স্ট্যান্ডে আসতাম তখন দেখা যেত 8:30, 9টা বেজে যাচ্ছে। তো ওই সময় একা আমার পক্ষে বাসায় চলে আসা একটা রিক্সা নিয়ে বা একটা গাড়ি নিয়ে, কোনো কিছু নিয়ে, এটা একদম অকল্পনীয় ছিল। তাহলে আমার ফ্যামিলির কাউকে আমাকে ফোন করে জানাতে হতো যে আমি অফিস থেকে রওনা দিচ্ছি। তখন তো মোবাইল ফোনও ছিল না ওইভাবে যে রাস্তায় রাস্তায় আমি জানাবো। অফিস থেকে ফোন করে জানিয়ে দিতাম যে আমি রওনা দিচ্ছি, এই কটার সময় আমি পৌঁছাবো, এক্সপেক্টেড টাইম। ওই টাইমে বাস স্টপে যেয়ে দাঁড়িয়ে থাকতো আমার জন্য, বুঝতে পারছো? আমার বাবা না তো আমার ভাই, কেউ না কেউ। সো এই যে ইনসিকিউরিটিটা ছিল, সোশ্যাল ইনসিকিউরিটি, এখন অনেকটা কমেছে, যদিও এখনো আছে, এখনো আমরা ইকুয়ালি দুশ্চিন্তাগ্রস্ত হই, তবে এখন একা রিক্সায় উঠতে বা ওই ভয়টা ওইভাবে আমরা অতটা ভয় পাই না। তোমাদের সবার অভিজ্ঞতাই মোরালেস বোধহয় এরকম। সো এই যে সোশ্যাল ইনসিকিউরিটি, এই যে ইনইকুয়ালিটি, এই যে ডিসক্রিমিনেশন, এটা মেয়েদের জন্য অনেক বেশি ছেলেদের চেয়ে, তাই না? ওকে, তারপরে আর ডিসক্রিমিনেশন কখন হচ্ছে? অ্যাডাল্ট পিরিয়ডে, অ্যাডাল্ট লাইফে ডিসক্রিমিনেশন হচ্ছে। এল্ডারলি সময় ডিসক্রিমিনেশন হচ্ছে। কি ডিসক্রিমিনেশন হয় এল্ডারলি টাইমে? ডিসক্রিমিনেশন আছে এল্ডারলি পিরিয়ডে ট্রিটমেন্টের ক্ষেত্রে অবহেলা করে, ট্রিটমেন্টের ক্ষেত্রে দেখা যায় ডিসক্রিমিনেশন আছে, ঠিক বলেছো একদম। এবং এই যে ডিসক্রিমিনেশন গুলো আছে, এগুলোর প্রত্যেকটারই কনসিকুয়েন্সেস আছে, তাই না? যে এই সময় কি কনসিকুয়েন্স হতে পারে, চাইল্ড হিসেবে যদি ডিসক্রিমিনেশনের শিকার হয় তাহলে কি কি কনসিকুয়েন্সেস হতে পারে, অ্যাডোলেসেন্ট পিরিয়ডে ডিসক্রিমিনেশন হলে কি কি কনসিকুয়েন্স হতে পারে, ডিউরিং অ্যাডাল্ট পিরিয়ডস, সে ডিউরিং প্রেগনেন্সি পিরিয়ডে যে ডিসক্রিমিনেশনের শিকার হলে কি কি কনসিকুয়েন্স হতে পারে। সো এই কনসিকুয়েন্স গুলো তাহলে তোমরা আশা করি ভালোভাবে বলতে পারবে, তাই তো? তাহলে কজ এবং কনসিকুয়েন্স গুলো নিয়ে আমরা ওই সেশনে আমরা জেনেছিলাম। এরপরে হচ্ছে যে কিভাবে আমরা অ্যাকচুয়ালি প্রিভেন্ট করব জেন্ডার, এই যে ডিসক্রিমিনেশন, রিপ্রোডাক্টিভ হেলথে কিভাবে আমরা প্রিভেন্ট করব। একটা হচ্ছে যে রিপ্রোডাক্টিভ হেলথ কনসিকুয়েন্স জানতে হবে, জেন্ডার ডিসক্রিমিনেশনের রিপ্রোডাক্টিভ হেলথ কনসিকুয়েন্স গুলো কি, রিপ্রোডাক্টিভ হেলথের কনসিকুয়েন্স কি জেন্ডার ডিসক্রিমিনেশনের জন্য হতে পারে। তারপরে হবে যে কিভাবে আমি জেন্ডার ডিসক্রিমিনেশনটাকে প্রিভেন্ট করব, ঠিক আছে? আমার মনে হয় এগুলো তোমরা বলতে পারবে, এগুলো এখন এত ডিটেইলস আলোচনা করা প্রয়োজন আছে বলে মনে হয় না, কি বলো? জি ম্যাম। ওকে, তাহলে এগুলো একটু জেনে নিও ভালোভাবে। জেন্ডার বেসড ভায়োলেন্স সবচেয়ে লাস্ট সেশন ছিল এবং সবচেয়ে বড় সেশন ছিল বোধহয় জেন্ডার বেসড ভায়োলেন্স, এবং খুবই গুরুত্বপূর্ণ এই সেশনটা, তাই না? জেন্ডার বেসড ভায়োলেন্স, এবং এই সেশনটা মোটামুটি কিন্তু সহজ ছিল, খুব বেশি কঠিন ছিল না, তাই না? তো মূলত আমরা এখানে জেনেছিলাম ভায়োলেন্স কাকে বলে, তারপরে জেনেছিলাম জেন্ডার বেসড ভায়োলেন্স কাকে বলে।
তারপরে জেনেছিলাম ভায়োলেন্স এগেইনস্ট উইমেন কাকে বলে, কারণ জেন্ডার বেসড ভায়োলেন্স এখনো ম্যাক্সিমাম ক্ষেত্রে ভায়োলেন্স এগেইনস্ট উইমেন। এই কেন এটার জন্য আলাদা ডেফিনেশন আছে, ভায়োলেন্স এগেইনস্ট উইমেন বলতে কি বুঝায়। এখন তাই বলি কি ভায়োলেন্স এগেইনস্ট মেন নাই? সো এটাকেও আমরা বলছি যে ভায়োলেন্স এগেইনস্ট মেনও হচ্ছে একটা পাবলিক হেলথ প্রবলেম, তাই না? সো এটা এখন পর্যন্ত অত বেশি নজর দিচ্ছে না, কিন্তু এটা কিন্তু সমাজে কিন্তু অনেক বেশি আছে, যেটা আমাদেরকে নজর দিতে হবে। ঠিক আছে, তাহলে কি কি টাইপ হতে পারে জেন্ডার বেসড ভায়োলেন্সের টাইপগুলো কি মনে আছে? কি কি টাইপস? ভেরি কমন কোশ্চেন। স্ট্রেস ভায়োলেন্স, ওয়ার্ক প্লেস ভায়োলেন্স, আচ্ছা, স্কুল এইটা টাইপ ভায়োলেন্স। হচ্ছে, হ্যাঁ এইটা টাইপ হচ্ছে প্লেসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, প্লেসের উপর ডিপেন্ড করে। আমরা যদি জানতে চাই ধরো হোয়াট আর দ্য টাইপস অফ জেন্ডার বেসড ভায়োলেন্স, তাহলে তুমি যে হোয়াট আর দ্য টাইপস ফিজিক্যাল, সেক্সুয়াল, এইগুলো বলো, সাইকোলজিক্যাল, ঠিক আছে? আর যদি বলা হয় যে ইকোনমিক। অকারেন্স হিসেবে যে কোথায় কোথায় হতে পারে, তাহলে তখন তুমি বলবে যে এটা স্ট্রিটে হতে পারে, এটা ওয়ার্ক প্লেসে হতে পারে, এটা স্কুলে হতে পারে, এটা হোমে হতে পারে। হ্যাঁ, হোম ভায়োলেন্সকে আমরা কি বলি? বাসার মধ্যে যেটা হয়, এটাকে কি বলা হয়? একটা টার্ম আছে বাসার মধ্যে যে ভায়োলেন্সটা হয়, এটাকে একটা টার্ম বলে, বলতে পারো? মনে আছে কারো? ডোমেস্টিক ভায়োলেন্স। ডোমেস্টিক ভায়োলেন্স, ভেরি গুড, ডোমেস্টিক ভায়োলেন্স। কারণ বেশিরভাগ ক্ষেত্রে ডোমেস্টিক ভায়োলেন্সটা হচ্ছে ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স, এটাও বলা হয়। ডোমেস্টিক ভায়োলেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটা? ইন্টিমেট পার্টনার ভায়োলেন্স। ঠিক আছে, ওকে। তাহলে টাইপসের মধ্যে কি বললা? ফিজিক্যাল, আর কি কি বলো মেরি? ফিজিক্যাল, সেক্সুয়াল আর ইকোনমিক। সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যাল, ভেরি গুড, ও একটা অ্যাড করেছে। তাহলে এই কয়টা টাইপ যে আছে, এক্সাম্পল গুলো বলতে পারবে? যেমন ধরো সেক্সুয়াল ভায়োলেন্সের এক্সাম্পল কি? সেক্সুয়াল Teasing. অ্যাবিউজ, ইভটিজিং, ভেরি গুড। তাহলে এটা মনে রাখতে হবে যে সেক্সুয়াল ভায়োলেন্সের মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে ইভটিজিং। ঠিক আছে, এছাড়া আর কি আছে সেক্সুয়াল ভায়োলেন্সে? ফোর্স করে যে ম্যারেজ দেয় ম্যাম। ফোর্স সেক্স, আর একটা কি আছে? একদম এক্সট্রিম ভায়োলেন্স যেটা হয়, সেক্সুয়াল ভায়োলেন্স খুব এক্সট্রিম পর্যায়ে। রেপ, ট্রাফিকিং। রাইট, ট্রাফিকিংও একটা সেক্সুয়াল ভায়োলেন্স, এক্স্যাক্টলি। তাহলে ফিজিক্যাল ভায়োলেন্সের এক্সাম্পল বলতে পারছো, সাইকোলজিক্যাল ভায়োলেন্সের এক্সাম্পল বলতে পারবে, ইকোনমিক ভায়োলেন্সের এক্সাম্পল বলতে পারবে। কোন টাইপটা বেশি ভায়োলেন্সের মধ্যে? মোস্ট কমন ভায়োলেন্স কোনটা? ফিজিক্যাল, ফিজিক্যাল নাকি সাইকোলজিক্যাল? সবগুলোর সাথেই ম্যাডাম সবগুলোর সাথেই তো সাইকোলজিক্যাল। সাইকোলজিক্যাল কিন্তু মোরালেস অনেক বেশি কমন, যদিও এটা মেজার করাটা একটু কম হয়, তাই না? জি ম্যাম। কমন ফর্ম অফ ভায়োলেন্স। সাইকোলজিক্যালটা দেখা যায় না ম্যাম, বাকি সবগুলোই আমরা বুঝতে পারলো। সাইকোলজিক্যালি যে ভায়োলেন্সের শিকার হচ্ছে ওটা আমরা দেখতে পাই না। হ্যাঁ, তো সাইকোলজিক্যাল ভায়োলেন্স ফিজিক্যাল ভায়োলেন্সের সাথেও অ্যাসোসিয়েটেড, তারপরে তোমার কি বলে ইকোনমিক ভায়োলেন্সের সাথে অ্যাসোসিয়েটেড, অল টাইপস অফ ভায়োলেন্সের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে সাইকোলজিক্যাল ভায়োলেন্স। এর বাইরে আলাদা করে সাইকোলজিক্যাল ভায়োলেন্সটা কি সেটা বলো। সবগুলোর সাথে তো আছে, এখন শুধু আলাদা করে যদি সাইকোলজিক্যাল ভায়োলেন্স বলি সেটা কি? ভার্বাল অ্যাগ্রেশন, ভার্বাল অ্যাগ্রেশন, ভেরি গুড। এই যে কি রাগারাগি করা, বকাবকি করা, এগুলোই হচ্ছে সাইকোলজিক্যাল ভায়োলেন্স, তাই না? সাইকোলজিক্যাল ভায়োলেন্সের কনসিকোয়েন্স কি কি হতে পারে? সাইকোলজিক্যাল ভায়োলেন্স ধরো এসে কেউ রাগারাগি করলো, মানলো না কিন্তু বুঝছো, মুখে গালাগালি করলো, রাগারাগি করলো, সুইসাইড করতে পারে। কি হতে পারে? সুইসাইড যেটা বলা হয়, আগেই সুইসাইডে চলে যাবা? একটু সেটা না, গ্রেড অনুযায়ী বলবা। হ্যাঁ, সাইকোলজিক্যাল ভায়োলেন্সের কি কি হতে পারে? তুমি সুইসাইড করো নাকি? যে কি সুইসাইড করে একটু বকা দিলাম, হ্যাঁ করতে পারে। অ্যাডোলেসেন্ট গ্রুপটা কিন্তু অ্যাংজাইটি হবে, ডিপ্রেশনে চলে যাবে। রাইট, ভেরি গুড। মেরি বলছে যে অ্যাংজাইটি হবে, টেনশন, অ্যাংজাইটি, তারপরে তারপরে কি হয় হাবিব? স্লিপিং এন্ড ইটিং ডিসঅর্ডার হবে, ইটিং ডিসঅর্ডার, স্লিপ ডিসঅর্ডার হবে, ডিপ্রেশন হবে। হ্যাঁ, ডিপ্রেশন দ্যাট লিডস টু সুইসাইড, সুইসাইডাল অ্যাটেম্পট এন্ড সুইসাইড। কিন্তু এই যে হাবিব যেটা বলছিল প্রথমেই যে সুইসাইড, হ্যাঁ এটা কিন্তু হতে পারে তাদের ক্ষেত্রে জানো, অ্যাডোলেসেন্টদের ক্ষেত্রে। জাস্ট একটু ভার্বালি কিছু বলা হলো কোনো কিছু, তাতেই কিন্তু সে সুইসাইড করতে পারে। ইন কেস অফ অ্যাডোলেসেন্ট দ্যাট মে হ্যাপেন। এবং কিন্তু বুড়ি বুড়ি এক্সাম্পল আছে জানো। আমি লাস্ট টাইম তোমাদেরকে বলেছিলাম না রিফাতের বিষয়, হ্যাঁ, আই ক্যানট লিভ উইদাউট রিফাত বলেছিলাম এক্সাম্পল, আই ক্যানট লিভ উইদাউট ইউ, একদম রিয়েল লাইফের ঘটনা। সেরকম অনেক ঘটনা আছে সামান্য কারণে। এরকম ঘটনাও শুনেছি যে অ্যাডোলেসেন্ট গ্রুপের
ধরো কোথাও বেড়াতে যাচ্ছে বা কিছু বাইরে যাচ্ছে, তখন সে জামা কাপড়ের বিষয়ে বলছে যে তুমি এটা পরো না, তুমি এটা পরো, বাবা ইনসিস্ট করেছে যে না এটা পড়তে পারবো না, এটা পরো, এই সামান্য কারণে সুইসাইড করে, এরকম ঘটনাও আছে। সেই জন্য বলছে হাবিব কথাটা যে বলেছে সরাসরি সুইসাইড, সাইকোলজিক্যাল ভায়োলেন্স হলো সাথে সাথে সুইসাইড করলো, এটাও কিন্তু হয় আসলে। ওকে, তাহলে সাইকোলজিক্যাল ভায়োলেন্সের এক্সাম্পল বলতে পারে। এছাড়া আদার ভায়োলেন্স আছে, যেমন ধরো আমরা যদি বলি অনার কিলিং, অনার কিলিংটা কি বলো? বলেছিলাম হচ্ছে ম্যারেজটা মানতে বা ওরা ম্যারেজ মানতে পারছে না, আছে তার মেয়ে বা ছেলে অন্য কোনো মানে পার্সন সে পছন্দ করলো, তারা এটা মানতে পারলো না, পরে দেখা গেছে কিলিং যে ফর দি মেয়েদের সেক অফ অনার, হ্যাঁ সেক অফ অনার, হ্যাঁ অনারের জন্য যে কিল করা হয়, অনারকে রক্ষা করার জন্য, রক্ষা তো হয় না, সব শেষ হয়ে যায়, তাই না? কিন্তু অনেক ঘটনা আছে অনার কিলিং। ঠিক আছে, তাহলে এই যেগুলো আমরা জানলাম জেন্ডার বেসড ভায়োলেন্স, ইম্প্যাক্ট কি হতে পারে, জেন্ডার বেসড ভায়োলেন্সের কি ইম্প্যাক্ট হয়, রিপ্রোডাক্টিভ হেলথ ইম্প্যাক্ট গুলো কি কি হয় জেন্ডার বেসড ভায়োলেন্সের? যেমন সেক্সুয়াল ভায়োলেন্স হলে কি কি ইম্প্যাক্ট হবে, যেমন ফিজিক্যাল ভায়োলেন্স হলে তার রিপ্রোডাক্টিভ হেলথ ইম্প্যাক্ট কি হতে পারে? ফিজিক্যাল ভায়োলেন্স, ডেথ হতে পারে না? এটা তো পরে কখন হতে পারে ডেথ? প্রেগন্যান্সি পিরিয়ডে যদি ধরো কিক করলো, লাথি মারলো এসে, ফিজিক্যাল ভায়োলেন্স হলো, কি হতে পারে? ইমিডিয়েট ডেথ হতে পারে, পারে না? একদম। কিভাবে হতে পারে ইমিডিয়েট ডেথ? হেমোরেজ হয়ে যাবে না, হেমোরেজ, কোথায় হেমোরেজ? ইউট্রাইন রাপচার আর হেমোরেজ হয়ে সাথে সাথে মারা যাবে। এই ঘটনাও কিন্তু অনেক এই দেশে আছে। 14% ম্যাটারনাল ডেথ হচ্ছে বিকজ অফ ভায়োলেন্স। চিন্তা করো কত বেশি, ভাবতে পারো? তাহলে যেটা বলছিলাম রিপ্রোডাক্টিভ হেলথ ইম্প্যাক্ট গুলো কি ভায়োলেন্সের, সেগুলো তোমাদের ভালোভাবেই মনে বুঝতে হবে, বলতে হবে। চিলড্রেনদের উপর ভায়োলেন্সের কোনো ইম্প্যাক্ট আছে, উইমেনদের উপর ইম্প্যাক্ট আছে, চিলড্রেনদের উপর ইম্প্যাক্ট আছে, সোসাইটির উপর ইম্প্যাক্ট আছে, ফ্যামিলির উপর ইম্প্যাক্ট আছে ভায়োলেন্সের, তাই না? বলা যায় না? প্রত্যেকটার উপরে কিন্তু ভায়োলেন্সের একটা ইম্প্যাক্ট আছে, তাই না? জি ম্যাম। এখন লাস্ট কথা হচ্ছে যে কিভাবে আমি ভায়োলেন্সকে প্রিভেন্ট করব, প্রিভেনশন অফ জেন্ডার বেসড ভায়োলেন্স, বলতে পারবে না? জি ম্যাম পারবো। পারবো, গুড। বলবে আর কি ডিটেইলস বলার দরকার আছে? আমাদের সময় এখন শেষ। আমরা আর আজকের সেশনটা কি ইউজফুল ছিল হাবিব? জি জি ম্যাম, ম্যাম। অনেক রিভিউ আমরা একটা রিভিউ করলাম যে আমরা কি কি লার্ন করেছি এবং কি কি ধরনের প্রশ্নগুলো হয়, কি কি ধরনের প্রশ্ন আমরা জানতে চাই সাধারণত, সেগুলো সেইভাবেই আমরা আলোচনাটা করলাম। তোমরা কেউ কিছু বলতে চাও? মানে আমাদের সাজেশনে একটা শেষে একটা কোশ্চেন ছিল যে উইমেন স্ট্যাটাস অফ উইমেন, মানে কোশ্চেন ছিল। তারপর হচ্ছে আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো ছিল ওইখানেও যে টপিকস গুলো ছিল, তো এগুলো তো হচ্ছে লেকচার হয় না, এটা কি? ওগুলো তো তোমরা লার্ন করো, তোমাদের কাছ থেকে আমরা লার্ন করব। আমি জেন্ডার ইন দ্য কন্টেক্সট কনটেক্সট লেকচার হবে, এই কথাটা কেন বললে? সব কি লেকচারের মাধ্যমে শেখানো যায়? না না, সেটা না, আমি বলতে চাচ্ছিলাম ওইটা করতে গিয়ে যে আমি অ্যাসাইনমেন্ট করতে গেছিলাম যে জেন্ডার ইন দ্য কনটেক্সট অফ ডেভেলপমেন্ট, তো অনেক আর্টিকেল গুলো এত ইলাবোরেট, মানে আমি যে জিনিসপত্রগুলো এক জায়গায় নিয়ে আসছি তারপরে করছি, তারপর আমার মনে হয় মানে ভালো লাগতেছে না, তো আমি ভাবতেছিলাম যদি লেকচার গুলো একটু দিলে আমার কাছে স্লাইড থাকে আমি একটু আবার গুছাই নিতে পারতাম। জেন্ডার এন্ড ডেভেলপমেন্ট, এটার জন্যই তো আসলে তুমি লার্নিং বাই ডুইং, তাই না? 2 ক্রেডিট প্র্যাকটিক্যালে কেন? লার্নিং বাই ডুইং, তুমি এই যে করতে যে অনেক কিছু লার্ন করছো, তাই না? অনেক কিছু তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে, এটাই হলো আসল। তারপরে এই যে গুছিয়ে ওটাকে সুন্দর করে কম্পাইল করছো, দ্যাট ইজ, এটাই হচ্ছে, এই কারণেই 2 ক্রেডিট রাখা হয়েছে প্র্যাকটিক্যালে, বুঝতে পারলে? ঠিক আছে, তো উইমেন স্ট্যাটাস তো ভেরি ইম্পর্টেন্ট এখানে। সো উইমেন স্ট্যাটাসের সাথে ডেভেলপমেন্টের ডিরেক্ট রিলেশনশিপ আছে, তাই না? উইমেন স্ট্যাটাস যেখানে ইমপ্রুভ, সে দেশ তত বেশি ডেভেলপ। তো আমার মনে হয় করে ফেলাও। হ্যাঁ, চেষ্টা করছি তো আলাদা করে সেশন নেওয়া সম্ভব না, ঠিক আছে? আমি বলছিলাম স্লাইড গুলো যদি দিতেন তাহলে ওটা একটু দেখে কিছু স্লাইড দিব, আমার কাছে তো কোনো স্লাইড তৈরি করা নাই, আমাদের এই 6টা লেকচারের উপরে স্লাইড তৈরি করেছি আমরা। ঠিক আছে, তাহলে লাগবে আমার। আলাদা করে কোনো স্লাইড তৈরি করা নাই যে তোমাকে আমি পাঠিয়ে দেব। আর কারো প্রবলেম হচ্ছে? মেরি, তুমি কি অ্যাসাইনমেন্ট করছো? করতেছি ম্যাম, সমস্যা নাই। তাহলে লার্ন করবে, ওখান থেকে অনেক কিছু লার্ন করা যায়, অনেক কিছু ক্লিয়ার হয়ে যায়, এই জন্যই অ্যাসাইনমেন্ট করা হয়, লার্নিং বাই ডুইং। এবং উই অলসো লার্ন ফ্রম ইউ, আমাদের কাছ থেকে আমরা লার্ন করব, ঠিক আছে?
আইরিন ঠিক আছো তুমি? বন্যা, ম্যাডাম। জি এখন ম্যাডাম। আমাদের সাথে ছিলে, ম্যাডাম। তোমার কি মনে হয় যে লাভ হয়েছে আজকের সেশনটা করে? জি জি ম্যাডাম। ওকে, তাহলে আইরিন শরীরের যত্ন নিও, স্ট্রেস করো না, টেনশন করো না, ভালো থাকার চেষ্টা করবে। জি ম্যাডাম। পরীক্ষা থ্যাংক যখন ইউ হয় ম্যাডাম, পরীক্ষা দিবি। আপনাকেও কষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ আইরিন, থ্যাংক ইউ ভেরি মাচ। বন্যা তুমি কি আছো? বন্যা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না, তোমাকে আমি ধন্যবাদ দিচ্ছি বন্যা আবারও। ঠিক আছে, সো অ্যাসাইনমেন্ট গুলো করে ফেলাও, রেডি করে রাখো, যাতে করে যে কোনো দিন পরীক্ষা ডিক্লেয়ার করলে পরীক্ষা অনলাইনেই পরীক্ষা হবে, আগে যেরকম পরীক্ষা দিয়েছো ওরকম। ওকে, গুড লাক সবাইকে, গুড লাক তোমাদের পরীক্ষার জন্য। থ্যাংক ইউ ম্যাম আমাদেরকে সময় দেওয়ার আপনাকে জন্য। অনেক ধন্যবাদ। সবাই আপনি সুস্থ সাবধানে থেকো, থাকবেন। সবাই দোয়া করো ভালো। ম্যাডাম আপনি সাবধানে থাকবেন। হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে, হ্যাঁ, বাই বাই। আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই, বাই এভরিওয়ান। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, বাই বাই। হ্যাঁ ঠিক আছে, এন্ড করে দিলাম।